আমি আহসান হাবিব। আমি বেসিক্যালি একজন কার্টুনিস্ট। আমি প্রায় 40 বছর ধরে কার্টুন আঁকতেছি। আমার একটা ম্যাগাজিন আছে, ম্যাগাজিন নাম হচ্ছে উম্মাদ। এই ম্যাগাজিনটা আসলে শুরু হয়েছিল 1978 সালের মে মাসে শুরু হয়েছিল। আমার কয়েকজন বন্ধু মিলিয়ে আমরা এটা শুরু করেছিলাম। মেইনলি কাজী খালিদ আশরাফ এবং ইশতিয়াক হোসেন, তারা শুরু করেছিল। আমি তাদের সাথে যুক্ত হয়ে এটা এখনও চালিয়ে যাচ্ছি। এটা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ব্যবসা সফল একটা পত্রিকা, এবং এটা তো এখনও চলতেছে। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে এটার একটা লোগো আছে, মানে এটা একটা ম্যাসকট আছে, ফেস আছে, একটা লোক, তার দুটো চশমা, গোল গোল দুটো চশমা, আর একটা সামনে দুটো দাঁত। এটা নিয়ে অনেকে কৌতূহল যে হয় এই কেন। এই হচ্ছে আমাদের ম্যাগাজিনে প্রতিনিধিত্ব করে। অ্যাকচুয়ালি আমাদের এটা ড্রয়িংটা করছে কাজী খালিদ আশরাফ। এখানে আমাদের ব্যাখ্যাটা হচ্ছে যে তার চশমা দুটা গোল, দুটো আসলে চশমা নয়, দুটো আসলে দুটো ম্যাগনিফাইং গ্লাস। সে খুব বেশি দেখে, বেশি দেখার চেষ্টা করে। এবং তার যে দাঁত দুইটা, এই দাঁত দুইটা কিন্তু খরগোশের দাঁত। খরগোশ হচ্ছে এমন একটা প্রাণী যে সবসময় কামড়ায়, না কামড়ালে তার দাঁত কিন্তু বেশি বড় হয়ে যাবে এবং সে মারা যাবে। এই জন্য খরগোশের একমাত্র মানে সবসময় একটা কাছে কামড়াচ্ছে, দাঁত দুটোকে ছোটো রাখার জন্য। তো আমরাও তো একটা খোঁজাখুঁজি করি, তাই না? আমাদের সোসাইটিকে কিংবা যারা অনিয়ম করে তাদেরকে আমরা একটু ব্যঙ্গ করি, মানে এক অর্থে আমরা কামড়াই যাচ্ছি। এই ব্যাখ্যাটা এখানে এটাই। তো আমরা যেভাবে কাজ করি, অনেকে আমাদের জানতে চায় যে আমাদের সিস্টেমটা কি, আমাদের এখানে কীভাবে ড্রয়িংটা করা হয়, কিংবা ম্যাগাজিনের যে শুরু করি আমরা কীভাবে। এটা আসলে আমাদের দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে এরা শুধু আইডিয়া নিয়ে কাজ করে, এদেরকে আমরা বলি আইডিয়ানিস্ট। তারা শুধু আইডিয়া নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে। আর একটা গ্রুপ আছে তারাও শুধু ড্রয়িং করে, কার্টুন করে। অবশ্য এটা তার মানে এই না যে কার্টুন করে সে আইডিয়া দেয় না, সেও আইডিয়া দেয়। আমাদের সপ্তাহে একটা দিন আছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। ওই দিন সবাই আসে, এখানে দুইটা গ্রুপে কাজ হয়। এক গ্রুপ আইডিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, আরেক গ্রুপ ড্রয়িং করে। এভাবে এটা চলতেছে গত 40 বছর। শুরুতেই ম্যাগাজিনটা বসে ছিল ত্রৈমাসিক, 3 মাসে একটা বেরোতো। এখন এটা বেশি মান্থলি বের হয়, বছরে 12টা ম্যাগাজিন বের হয় এবং একটা ঈদ সংখ্যা বের হয়। তো এইভাবেই চলতেছে আমাদের পত্রিকা। যখন বয়স কম ছিল তখন থেকে আমি যেটা বেশি করতাম। আমরা একটা সময় ছিল, আমরা সিনেমায় ব্যঙ্গ করতাম, সিনেমার স্যাটার করতাম। সেই সময় কিছু সিনেমার লোকজন আমাদেরকে হামলা করেছিল আমাদের অফিসে। পুরন ঢাকায় আমাদের অফিস ছিল। এটা একটা বেদনা বিদ্যুৎ ঘটনা। আর একটা ঘটনা ছিল, আমাদের বিরুদ্ধে কেস হয়েছিল, অনেকগুলি কেস হয়েছিল, অনেকেই কেস করছে। একটা 1 কোটি টাকার মানহানির মামলা হয়েছিল। এগুলি আমাদেরকে সব ফেস করে আগে হচ্ছে। এগুলি হচ্ছে সব মানে বড় বিপদ। আর ছোটো বিপদ তো সবসময়ই থাকে। অনেক সময় হয় না যে আমরা তো অনেক ছাপি, অনেক সময় তো মার্কেটে নিউজ প্রিন্ট নাই, কিন্তু আমাদের পত্রিকা ছাপতে হবে। আমাদের হোয়াইট প্রিন্ট নাই, কভার ছাপার মতো কাগজ নাই। এই প্রবলেমগুলো তো সবসময় আমাদের আগে ফেস করতে হচ্ছে, এখন আর হয় না অবশ্যই। আর আগে আরেকটা প্রবলেম যেটা ছিল, আগে আর্টিস্ট খুবই কম ছিল, আর্টিস্ট ছিলই না। কার্টুন আঁকার আর্টিস্ট ছিল না। সুলতানুল ইসলাম নামে একজন ছিল আমাদের বন্ধু, সে আঁকতো, আমি আঁকতাম, কাজী খালিদ আশরাফ আঁকতো, আর নওশাদ নবী নামে একটা ছিল, রেজন নবীও আঁকতো, রণবীর ভাই রেজন নবী ওইও আঁকতো। 5 জন ছিল আমরা বাসে। 5 জনই যে সবসময় আঁকতো তা কিন্তু না। কাজে ওই ক্রাইসিসটা, ছবি আঁকার ক্রাইসিসটাও কিন্তু ছিল। আর তখন আরেকটা জটিল ব্যাপার ছিল, সেটা হচ্ছে প্রসেসের ব্যাপারটা। এখন যেমন খুবই সিম্পল, ছবি আঁকতেছে, কেউ ওয়াকামে আঁকতেছে, কেউ জিপেন আঁকতেছে, এবং তারা এগিয়ে যাচ্ছে। তো তখন কিন্তু এটা ছিল না। তখন একটা ছবি আঁকার পরে সেটাকে পজিটিভ নেগেটিভ করছে, এবং এটা খুবই একটা ব্যয়বহুল একটা ব্যাপার ছিল। তো আমরা ওইভাবেই কাজ করে গেছি আর কি। আমরা অনেক সময় এমন হয়েছে যে স্ক্যান করা যাচ্ছে না, স্ক্যান করার মতো স্ক্যানিং ব্যাপারটাও তখন অনেক বড় ছিল, 4 কালার স্ক্যান ব্যাপারটা অনেক বড় ছিল। অনেক সময় আমরা এমনও হয়েছে যে আমরা ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে আমরা হাতে স্ক্যান করেছি, মানে 4টা কালার আমরা নিজেরা হাত দিয়ে ভাগ করেছি। এটাও হচ্ছে অনেক সময়। তো এখন একটা সুবিধা হয়েছে, এখন যারা আঁকতেছে তারা কিন্তু অনেক স্মার্ট। তারা নানা রকম টেকনোলজি ইউজ করে, তারা ওয়াকম ইউজ করে। এখন আমি আগে যেমন হয়তো তারা আমার অফিসে এসে বসে আঁকতো, কিংবা ছবি আঁকে নিয়ে আসতো, কিংবা বাই পোস্টে মেল করে দিত। এখন কিন্তু সেটা না। এখন তারা ওয়াকমে বসে ঘরে বসে আঁকতেছে, আমাকে মেল করে দিচ্ছে, নানাভাবে তারা পাঠাচ্ছে। অনেক সময় অফিসে আসতে হচ্ছে। এই সুবিধাটা তাদের হয়েছে, ইয়াংদের এই সুবিধাটা তারা যথেষ্ট
সুবিধাটা তারা গ্রহণ করছে, এটা ভালো। এত জিনিসটা ভালো হচ্ছে, মানে ড্রয়িং অনেক নিট, যারা ওয়াকমে ড্রয়িং করে ওখানে যে শেড টেডগুলি দেয় সবগুলি অনেক সুন্দর কাজ হয়। কার্টুন কমিক্সের একটা ডিপার্টমেন্ট থাকা উচিত, একটা তাহলে জিনিসটা ভালো হয়। যেমন আমি কিন্তু ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার একটা কোর্স আছে, আমি একটা কোর্সটা নেই, সেটা হচ্ছে গ্রাফিক নোভেলের উপর। আমাদের সবাইকে আমরা যদি কমিক্স আঁকি, আমরা প্রথমে কার্টুন আঁকি, তারপরে কার্টুন স্ট্রিপ আঁকি, তারপরে কমিক্স আঁকি, তারপরে গ্রাফিক নোভেল আঁকি। গ্রাফিক নোভেলের পরের স্টেজ হচ্ছে অ্যানিমেশন, হ্যাঁ, কিন্তু শর্ট টিভিশনের মতো। তো ওইখানে একটা ডিপার্টমেন্ট আছে, তারা ক্রিয়েটিভ টেকনোলজি অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্ট। ওইখানে তারা মেইনলি তোমার এই মোশন গ্রাফিক্স শেখায়, তারপরে অ্যানিমেশন শেখায়, 2D অ্যানিমেশন শেখায়, 3D অ্যানিমেশন শেখায়। কিন্তু এইটার মধ্যে আগের যে ব্যাপারটা কমিক্স এবং গ্রাফিক নোভেল, এই বিষয়টা আমি তাদেরকে পড়াই আর কি। তো আমার ধারণা শুধু আমাদের এই ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি না, আরও প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ধরনের কিছু কোর্স থাকা উচিত, যেটা তারা সরাসরি কাজ করবে। কারণ গ্রাফিক নোভেল কিন্তু কমিক্স তো জনপ্রিয়ই, এখন আমি যেটা মনে করি গ্রাফিক নোভেল সারা ওয়ার্ল্ডে গ্রাফিক নোভেলের একটা রেনেসাঁ যুগ চলছে। ক্লাসিক্যাল বইগুলিকে সবাই গ্রাফিক নোভেল তৈরি করে ফেলতেছে। সেই অর্থে আমাদের দেশেও এই ব্যাপারটা শুরু হয়েছে। এই কারণে আমার মনে হয় এই জিনিসটা থাকা উচিত। আমাদের পত্রিকার বয়স তো বহুদিন হয়ে গেল, 40 বছর হয়ে গেল একটা পত্রিকার বয়স। তা অনেকে আমাদের জিজ্ঞেস করি, আমাদের এটা অনেকটা ইনস্টিটিউশনের মতো, আমরা প্রতি বছর একটা প্রদর্শনী করি, আমরা পুরস্কার দিই, আমরা 9টা ওয়ার্কশপ করাইছি আমরা কার্টুন শেখানোর জন্য। এগুলি বেশিরভাগই ফ্রি ওয়ার্কশপ, মানে যাতে সবাই কার্টুন শিখে। মানে একটা সময় ছিল মানুষ ছবি আঁকা শিখতে যেত, এখন তারা কার্টুন আঁকা শিখতে চায়, কীভাবে কমিক্স আঁকা দেখে শিখতে চায়, এদিকে তাদের একটা আগ্রহ তৈরি হয়েছে। এটা খুব ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো আমরা আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমরা একটা স্কুল দেওয়ার ইচ্ছা আছে। আমাদের একটা প্ল্যান আছে, আমরা একটা অ্যানিমেশন একটা কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে, আমরা একটা উন্মাদ ক্যারেক্টার থেকে নিয়ে আমরা একটা মুভি করছি, ফুল লেন্থ মুভি। সেটা কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে, তাদেরকে আমরা স্টোরি দিব, তারা এখন আমাদের উন্মাদের এই ক্যারেক্টারটা তৈরি করতেছে। ওটা দেখার পরে আমরা গল্পের ভিতরে ঢুকবো। এটা আমাদের একটা মাস্টার প্ল্যান করা যেতে পারে। অনলাইন কি আমাদের ছিল, আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা খুব একটা ডেভেলপ করা হয়নি। তো কালকেও ওয়েবসাইটে একটা মিটিং আছে। আসলে এই জিনিসগুলো আমি বুঝি না, তো ইয়াংরা বুঝে, এবং ইয়াং যারা বোঝে তারা কাছে সবাই নিজের একটা করে ওয়েবসাইট আছে, প্রত্যেকের একটা নিজের পার্সোনাল ওয়েবসাইট আছে, যে কারণে আমার ওয়েবসাইটে আগে মাথা ঘামাচ্ছে, এটা সমস্যা হয়ে গেছে। তা আমি আশা করবো যে আমি একজনকে মানে দায়িত্ব দিচ্ছি আর কি, সে ওটাকে আপডেট করবে। ওইখান থেকে আমরা আমাদের উন্মাদটাই অনলাইনে পাওয়া যাবে আর কি, ম্যাগাজিনটা পাওয়া যাবে। অনেকে আমাদের আসলে বাইরে থেকে অনেকে চায় যে পত্রিকা তারা করতে চায়, কিনতে চায়। আমাদের এখান থেকে বহু কার্টুনিস্ট তৈরি হয়েছে, তাই না, বহু আর্টিস্ট বেরিয়েছে, এরা কিন্তু নিজেই আসছে। আমরা তাদেরকে শুধু প্ল্যাটফর্মটা দিচ্ছি, মানে যে আঁকতে চায়, যে যার নেকটা আছে, সে কিন্তু আমাদের এখানে আসলে আমরা তো হেল্প করি। আবার এখন তো সবাই যে সমস্ত টেকনোলজি আছে, ইউটিউব থেকে অনেকে অনেক কিছু শিখতেছে, এটা ভালো, অবশ্যই ভালো। আমাদের সুবিধা তো নিতেই হবে। হাইটেক যুগের থেকে যদি আমি টেকনোলজির সুবিধা না নিই তাহলে তো হলো না। কিন্তু আমার যেটা মনে হয়, আমাদের একটা গ্রুপ আছে, আকান্তিস নামে একটা গ্রুপ আছে, যারা প্রাথমিকভাবে ছবি আঁকে, তারা প্রথমে ওই গ্রুপে যুক্ত হয়। ওই গ্রুপে তারা ছবি আঁকা একটু শিখে, তারপরে আমাদের ওয়ার্কশপে ঢুকে, ওয়ার্কশপে তারা একটা কাজ মোটামুটি শিখে যায়, তারপর অফিসিয়ালি আমাদের ম্যাগাজিনে চলে আসে। এই 3টা ধাপ পারলেই আমার মনে হয় কার্টুনিস্ট করতে পারা যায়। আমাদের ওয়েটা এটাই। আর অনেকে আছে না, যে আমাদের দেশে অনেক ইনস্টিটিউশন আছে যে ধরো আগ্রহ করে নেয় না, না ঠিক আছে আমি বিখ্যাত হয়ে গেছি, আরেকজনের বিখ্যাত করার দরকার, তাই না? তাহলে তো প্রতিযোগিতা বেড়ে যাবে। দরকার নেই, আমরা চাই যে আরও কার্টুনিস্ট তৈরি হোক, সবাই প্রফেশনাল হোক, তাহলে ক্ষেত্রটা আরও বাড়বে। কারণ একটা পেন্টিং করতে অনেক লাগে, মানে অনেক প্রস্তুতি দরকার, ইজেল লাগে, ক্যানভাস লাগে, কালার লাগে, কালারও অনেক কস্টলি। কিন্তু একটা কার্টুনিস্ট হতে খুব বেশি কস্টলি না, একটা A4 সাইজ কাগজ আর একটা কলম আর একটা 5 টাকা করে পত্রিকায় যথেষ্ট। যখন সে কোথাও মানে প্রফেশনালি জয়েন করতে যাবে, তাকে কিন্তু এই প্রশ্নটার মনোভাবী হইতে হবে, তুমি কোথায় শিখছো, তাই না, তুমি কোথায় কোন ওয়ার্কশপ করছো কিনা, এই জিনিসটা। এই জন্য তার একটা দিনের সার্টিফিকেট লাগবে, সেটা অন্যদের সার্টিফিকেটই হোক কিংবা অন্য যে কোনো সার্টিফিকেট, একটা একাডেমিক্স তার থাকা উচিত। তো মেইন থিং হচ্ছে প্র্যাকটিস। তার যদি আগ্রহ থাকে, আর্টিস্ট হওয়ার কোনো ব্যাপার না, কার্টুনিস্ট হওয়ার কোনো ব্যাপার না।
জাপানে তোমার ওই যে ইয়েগুলি কি বলে যে তাদের যে মাঙ্গা কমিক্স মিলিয়ন ডলারের বিজনেস। আমার দেশে এটা হইতেই পারে, আমাদের দেশে হইতে পারে, আমাদের দেশে কমিক্সের অনেক চাহিদা আছে, কিন্তু কমিক্স আর্টিস্টরা ওইভাবে আঁকতেছে না। কার্টুনিস্টরা শুধু কার্টুন রাখলে সার্ভাইভ করা হয়তো টাফ, তাকে কমিক্সে যেতে হবে, তাকে গ্রাফিক নভেলে যেতে হবে, তাহলে ক্ষেত্রটা আরো বড় হবে। সেটাই হইতেছে, কিন্তু এখন সেটাই হচ্ছে। আমি আমার মনে আছে 1980 দিকে 80 সালের দিকে আমরা কমিক্স আঁকতাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক্স আঁকতাম। আমি আঁকতাম, তারিকুল ইসলাম শান্ত আঁকতাম, তখন এই দুজনেই আঁকতাম, আর কাউকে আমি দেখি না, মানে প্রফেশনালি আঁকা আঁকে মার্কেটের কমিক্স ছাড়া। কিন্তু এখন কিন্তু শান্ত তো মারাই গেছে, আমি এখনো বেঁচে আছি। কিন্তু ওই যে আমাদের কী বলে মেহেদি হক, সে তো 4 কালার কমিক্স বের করতেছে, আরও কতগুলি প্রতিষ্ঠান হয়েছে তারাও 4 কালার কমিক্স বের করতেছে, বেঙ্গল বের করতেছে। তো সো এটা তো খুব পজিটিভ যে এখন কমিক্স নিয়ে অনেক কাজ হচ্ছে। কাজে আমরা আশাবাদী ভবিষ্যতে বাংলাদেশেও জাপানের মতো কমিক্স নিয়ে মিলিয়ন ডলারের বিজনেস হবে। এটা তো যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, চারুকলা কিংবা আর্ট রিলেটেড যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, তার যে প্রধান, উনি যদি ফিল করে যে দায়িত্ব যে না এটা হওয়া উচিত, চারুকলা যদি একটা কার্টুনের একটা ওয়ার্ক কোর্স থাকে, তাহলে তো অনেক কিছু হয়ে যায়, তাই না? চারুকলায় যেমন শিশির ভট্টাচার্য, সে একজন কার্টুনিস্ট, রফিকুল নবী উনিও একজন কার্টুনিস্ট, তারাই কিন্তু এটা করতে পারে, তাই না? একটা ডিপার্টমেন্ট থাকলেও সিরামিক্স যেরকম ডিপার্টমেন্ট আছে, সেরকম একটা তাদের এখন তাত্ত্বিক ডিপার্টমেন্টও আছে, কেমিস্ট্রিও পড়ায় তারা, তো সেখানে তারা কেমিস্ট্রি পড়তে হয়, তাদের ড্রয়িংয়ের ব্যাপার সেবার আসছে। সো এখানে কার্টুনটাও থাকতে পারে। গভর্নমেন্ট যেরকম মুভি তৈরির জন্য অনুদান দেয় না, আমার মনে হয় অ্যানিমেশন তো আসবেই, সবাই অ্যানিমেশন দিকেই যাবে আলটিমেটলি। গভর্নমেন্টের উচিত এখন অ্যানিমেশন পারপাসও একটা অনুদান দেওয়া, তাহলে কিন্তু কাজ হবে, কারণ অ্যানিমেশন পারপাস অনেক কস্টলি। আমাদের দেশে অনেকগুলি ফার্ম আছে, যেমন যে জুবাইর কাউলিং, তারপরে রানা, এরা খুব ফেমাস লোকদের, যারা অসাধারণ কাজ করে, তারা যাতে মুভি তৈরি করতে পারে সেই সুযোগটা তো গভর্নমেন্টে করে দেওয়া উচিত, অনুদান দেওয়া উচিত। এই জিনিসটা অবশ্যই উচিত। তাহলে আমরা শুধু মুভি কেন, আমরা নর্মাল মুভি কেন, আমরা অ্যানিমেশন মুভি দেখতে চাই। ওয়ার্ল্ড ওয়াইড এত বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে অ্যানিমেশন মুভির উপরে, আমাদের দেশে হবে না কেন? এটা তো ওই দিনও আমি এখন চ্যানেলে গেছিলাম, চ্যানেলের একজনের সাথে কথা বললাম, তারা করে কি ওই হয়তো 15 মিনিটের একটা, যেমন যে মোটো পাত্র একটা আছে না, এটা তো খুব জনপ্রিয় বোধ হয়, অত ভালো জিনিস না, কিন্তু এটা খুবই জনপ্রিয়। মোটো পাত্রের মতো জিনিস বানায় যদি চলতে পারে, তা আমাদের দেশে সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে, কিন্তু যেমন যে আমাদের জুবাইর কাউলিনে অনেকগুলি ক্যারেক্টার আছে, তারপর রানা ভাই যে উনিও কিন্তু সুন্দর কাজ করে। এগুলি কিন্তু 15 মিনিট 20 মিনিটের জন্য কিনে নিতে পারে না, স্পন্সর আছে, স্পন্সর নিবে, কিন্তু তারা কেন যে নেয় না, এটা আমার কাছে একটা রহস্য। তারা হয়তো মুভমেন্ট দেয় না, তাদের বুঝতে হবে। তারা অবশ্য বলে যে না, আসলে আমাদের ওই বাজেট নাই, তারা যে বাজেটটা চায় সেই বাজেট আমরা দিতে পারি না, কিন্তু তারা বলে আর কি। কিন্তু স্পন্সর ম্যানেজ করা তো আমার মনে হয় তাদেরই কাজ, তাই না? এশিয়াটিক আছে, বড় বড় অ্যাড ফার্মগুলি আছে, তাদের তো স্পন্সর নিয়ে কাজ করে। তো তারা ওইভাবেই, তারা যদি চায় যে জিনিসটাকে জনপ্রিয় করতে হবে, তাহলে এগুলো অসম্ভব বলে কিছু না। আসলে অ্যাসোসিয়েশন আছে, যেমন এই সব কিছু আমাদের যেমন একটা অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কার্টুন অ্যাসোসিয়েশন, কোনো ক্রাইসিস হলে আমরা এককভাবে ফাইট দিই। আমার যদ্দূর শুনছি যে অ্যানিমেটর যারা আছে, তাদেরও একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। তো এখন একটা ভালো কিছু হবে আর কি, মানে একটা একসঙ্গে না হলে কিন্তু কাজ করা মুশকিল, একটা টিম ওয়ার্কের ব্যাপারটা, তাই না? অ্যাসোসিয়েশন যারা অ্যানিমেটর আমাদের দেশে, তারা কিন্তু একটা অ্যাসোসিয়েশন করছে। আমার মনে হয় এখন একটা বড় কাজ করতে হবে সেভাবে। না, আমি চাই যে আসলে তরুণ ডিজিটাল উস্তাদ খুব সম্ভব তরুণরাই এটাতে কাজ করতেছে, এবং আসলে তরুণদের ভিতর থেকেই নতুন নতুন চিন্তা ভাবনা আসবে। যেমন আমরা যখন তরুণ ছিলাম তখন একটা নতুন চিন্তা কিন্তু আসছে, এখন মনে একটা ব্যাপার আসছে, আমরা ওই জায়গাটায় সফল। কিন্তু এখন এই হাইটেকের যুগে এত টেকনোলজি চারিদিকে, এইখানে যদি তরুণরা একটা ভালো কিছু করতে না পারে, তাহলে তো এটা তাদের ব্যর্থতা। তো আমি আশা করি তারা অবশ্যই করবে, হয়তো ডিজিটাল উস্তাদই একসময় অ্যানিমেশন মুভি বানাবে, আমি এটাই আশা করি। তারা এমন কিছু করবে যাতে আসলে ওস্তাদের শেষ সব বলে একটা কথা আছে না, এরকম একটা ব্যাপার হবে আর কি। আমি আশাবাদী যে আমরাই সামনে বাংলাদেশকে আগায় নিয়ে যাবো।